6 মাসেই আওয়ামী লীগ এত চাপে কেন? তাদের যে দুর্নীতির চিত্র সেটা ভয়াবহ, যে এই শত শত কোটি টাকা তাদের তহবিল থেকে বিভিন্ন প্রান্ত থেকে বের হয়ে আসছে। সে যাই করুক, সে যে চেষ্টা করুক না কেন, 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং একসাথে তার বিরুদ্ধে কাজ করতেছে, যা অতিক্রম করার সাধ্য তার না। কি কি সেই ফ্যাক্টর? সাবেক যে মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, তিনি দেশ ছেড়ে ভাগছেন। সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার। যে পুলিশের সঙ্গে পুলিশের এমন দ্বন্দ্ব শুরু হয়েছে যে এটা সরকারও নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সরকার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেবারকে, এবং দুর্নীতি দমন কমিশন যদি কাউকে দোষী প্রমাণিত করতে পারে তারপর তারা মামলা করবে, এটাই তো স্বাভাবিক। সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সরকারের সেতুমন্ত্রী বলছেন, দর্শক, নির্বাচনের 6 মাস পরে এসে এক ভয়ঙ্কর বিপদে পড়লেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, কি সেই বিপদ এবং কেন এই বিপদটার সম্মুখীন হতে হলো সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, যখন তার সামনে এই ধরনের বিপদ রয়েছে ঠিক তখনই 5টি ফ্যাক্টর প্রধানমন্ত্রীর সামনে এসে দাঁড়িয়েছে, যেগুলোকে অতিক্রম করা কোনোভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভব নয় বলে জানিয়েছে পিনাকি ভট্টাচার্য। দর্শক, তার অনেক কথাই বাংলাদেশের মানুষজন আশাহত হয়েছেন, কেননা তিনি নির্বাচনের আগে অনেক ধরনের মন্তব্য করেছিলেন। কিন্তু দর্শক, এবারকার বক্তব্যটি বা মন্তব্যটি একটু ভিন্ন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, তাহলেই কি সেই 5টি ফ্যাক্টর এবং প্রধানমন্ত্রীর সামনে সেই 5টি বিপদ কি কি হতে চলেছে দর্শক সেটি জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছেন। এমনকি দর্শক, ইতিমধ্যে সেই বিষয়টা সম্পর্কে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন, কিন্তু দর্শক আজকের এই ভিডিওতে জানতে পারবেন তিনি ঠিক বা এই সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনি ঠিক কোথায় পালিয়ে গিয়েছেন এবং তাকে পালাতে কে সাহায্য করেছে বা তার গডফাদার কে। এমনকি তিনি কি পালিয়ে গিয়ে রেহাই পাবেন বা তিনি কি বেঁচে যাবেন বেনজির আহমেদের মতো? দর্শক, এই বিষয়টাকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর প্রতিবেদন আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি ভিডিওর শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। সভাপতির গরু দেরিতে জবাই করায় মার খেলেন ইমাম, এমনকি চাকরিও হারালেন তিনি। এ খবর জানার পর ডিবিসি নিউজের গাজীপুর প্রতিনিধি সংবাদ সংগ্রহ করতে গেলে আক্রমণের শিকার হন তিনিও। পুরুষ মানুষের আপনি মহিলা মানুষের গায়ে হাত দিচ্ছেন কেন? রেকর্ড থাকলে আমরা যা করেন অসুবিধা নাই। ঈদের দিন সকাল 10টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার 4 নং ওয়ার্ডের ভাংনাহাটি মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদে ঘটে এই ঘটনা। জানা যায়, ঈদের নামাজ শেষে এলাকার ইদ্রিস আলীর গরু জবাই দিতে যান গাজীপুরের শ্রীপুরে মসজিদের দায়িত্বরত ইমাম আবু বক্কর। এ সময় মসজিদ কমিটির সভাপতি কফিল উদ্দিন তার কোরবানির পশু জবাইয়ের জন্য ইমামকে ফোন দিয়ে যেতে বলেন। সেখানে যেতে কিছুক্ষণ দেরি হলে ইমামকে গালিগালাজ মারধর করেন বলে অভিযোগ উঠেছে সভাপতির বিরুদ্ধে। সে সময় সভাপতি চরম ক্ষিপ্ত হয়ে ইমামকে চাকরিচ্যুত করেছেন বলে জানা যায়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে ঈদের পরের দিন সকালে নিউজ সংগ্রহে গেলে ডিবিসি নিউজের ক্যামেরা দেখেই চড়াও হন সভাপতি কফিল উদ্দিনের ভাইপো সেলিম। শুধু তাই নয়, সেলিমের স্ত্রী মাহমুদা ও মা রাহি বেগম ভেঙে ফেলেন ডিবিসি নিউজের ক্যামেরা ও গাজীপুর প্রতিনিধির মোবাইল ফোন। এই যে ঘটনাটা ঘটলো, আমরা আসলাম সংবাদকর্মীরা, আপনাদের বক্তব্য ছাড়া তো আমাদের নিউজ কভার করতে পারবো না, তাহলে আপনি আমাদের সাথে এরকম খারাপ আচরণ করলেন। আমি প্রাথমিক যেটা করছি সেটা আপনাদের লোক একটু দুঃখিত, খারাপই করে লাইছি, কিন্তু পরে আপনারা শান্ত হয়েছেন, আমি শান্ত। কফিল উদ্দিনের পরিবারের দাবি মারধর নয়, তাদের মধ্যে হালকা ধাক্কাধাক্কি হয়েছে, যার কারণে নিজে থেকেই চাকরি ছেড়ে চলে গেছেন মসজিদের দায়িত্বরত ইমাম। মসজিদে একটা হুজুর ভাই না, যে হুজুরা 2 দিন পরে জায়গা বালা ব্যবহার করে না, হুজুর মানুষের বালা ব্যবহার করে, অনেক আঙ্গুর একটা বালা হুজুরের দরকার। কথা মতন আমরা যেভাবে কমিটিরা যেভাবে কথা বলে এভাবে চালিত না, তার ইচ্ছা মতন চালাবো। হ্যাঁ, অসুস্থ এইটাও তার আছে, বাচ্চা কিছু বলে মানে বহে বাচ্চা থামাই দৌড় আমি কি তোর মরি লাগছে আয় বহি।
এদিকে গতকাল রাত থেকে ইমাম না থাকায় নামাজ পড়তে পারছেন না আশেপাশের মুসল্লিরা। কমিটির ইচ্ছে অনুযায়ী না চলায় এই মসজিদে কোনো ইমামই বেশি দিন থাকতে পারেন না বলে অভিযোগ তোলেন এলাকাবাসী। সবসময় তারা কমিটির সভাপতি থাকবে, কাউকে অন্য কিছু দিবে না, সেক্রেটারি তারাই নিয়ে নেবে। আচ্ছা, এটা নিয়ে যেহেতু একটা কথাবার্তা হলো, তারা এটা নিয়ে আমাদের সাথে উত্তেজিত, এলাকার সবাই জানে এই বিষয়গুলো। কফিলউদ্দিন ও তার ভাইপো সেলিমের এমন আচরণ নতুন কিছু নয়। এলাকার জনপ্রতিনিধিও ক্ষুব্ধ তাদের সব কাজ নিয়ে। তার সাথে খারাপ বিহেভ করা এটা মোটে উচিত হয় না, আমার দৃষ্টিকোণ থেকে উচিত হয় নাই। মানুষের সাথে কি আচরণ করবে সেটা তো ওরা শিখেই নেই, ছোট থাকতে শিক্ষাই নেই এদের। বেনজিরের মতো সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের রিপোর্ট মানবজমিনে প্রকাশিত হবার পরেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু সরকারের কাছে স্বাভাবিকভাবেই বেনজিরের মতোই তার ব্যাপারে কোনো তথ্য নাই এবং সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা এই ব্যাপারে তদন্ত করবে এবং তারপর তিনি যদি দোষী প্রমাণিত হন, যদি দুর্নীতি দমন কমিশন চায় তাহলে মামলা করতে পারে। এই স্বাধীনতাও দুর্নীতি দমন কমিশনকে দেওয়া হয়েছে। এই কথার মধ্য দিয়েই দুর্নীতি দমন কমিশনের উপরে সরকার প্রকৃতপক্ষে তার কর্তৃত্বটা দেখাচ্ছে। সরকার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেওয়ারকে এবং দুর্নীতি দমন কমিশন যদি কাউকে দোষী প্রমাণিত করতে পারে তারপর তারা মামলা করবে, এটাই তো স্বাভাবিক। সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সরকারের সেতুমন্ত্রী বলছেন আমরা স্বাধীনতা দিয়েছি দুর্নীতি দমন কমিশনকে, আমরা স্বাধীনতা দিয়েছি তাদেরকে মামলা করার। এর মধ্য দিয়েই সত্যিকার অর্থে দুর্নীতি দমন কমিশনের উপরে সরকারের কর্তৃত্ব পরিষ্কারভাবে প্রমাণিত হয়। আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির তথ্য আমাদের সামনে আসবার পর স্বাভাবিকভাবেই আমরা এরকম আরেকটা চরিত্র দেখতে পারবো, কিংবা একই চরিত্র আবার আমাদের সামনে আসাদুজ্জামান মিয়ার গডফাদার হিসেবে আবির্ভূত হতে পারেন এমন ধারণা আমরা করছিলাম এবং এবার আমরা দেখতে পাচ্ছি ভিন্ন আরেকটা চরিত্র আসাদুজ্জামান মিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। সে জায়গাটা আমরা দেখব। তার আগে আমরা একটু দেখি দুর্নীতি দমন কমিশন কি বলছে আসাদুজ্জামান মিয়া সম্পর্কে। একটা রিপোর্ট পড়ি বাংলা ভিশনের। বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সস্ত্রীক দেশ ছেড়েছেন। গেল সপ্তাহে তারা আমেরিকায় গেছেন। ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন, সেই সাথে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে। এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন। সম্প্রতি আসাদুজ্জামান ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশ পায়। এরপরই দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। দুর্নীতি দমন কমিশন ঈদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে, এরই মধ্যে তিনি দেশ ছাড়লেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনার জহিরুল হক গণমাধ্যমকে জানান আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি। সারা বাংলাদেশ জানে, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা গণমাধ্যমে। অথচ এই তথ্য দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার জহিরুল হকের কাছে নেই। যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে এবং দুদক আদৌ ব্যবস্থা নিতে পারবে কিনা সেই আলোচনায় আমরা একটু পরে যাচ্ছি। সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রী এবং সরকারি দলের একজন প্রভাবশালী নেতা কি মন্তব্য করছেন আসাদুজ্জামান মিয়াকে নিয়ে, এবং তিনি যে বেনজিরের গডফাদারের মতো আরেকজন গডফাদার টু আসাদুজ্জামান মিয়া, সেটা আমরা তার মন্তব্যে পরিষ্কার বুঝতে পারবো। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন। অনুসন্ধান করবেন সেটাও বলতে পারছেন না। স্বাভাবিকভাবেই দুর্নীতি দমন কমিশন সরকারের দিকে তাকিয়ে থাকে। সরকার যার ব্যাপারে তদন্ত করতে বলে তার ব্যাপারেই তারা তদন্ত করেন, এই কারণে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন যে দুর্নীতির তথ্যগুলো গণমাধ্যমের কল্যাণে আমাদের সামনে আসছে, সেগুলো নিয়ে আমরা ব্যবস্থা নেব। তদন্তের পরে যদি দোষী সাব্যস্ত হয় কেউ তাহলে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে, তখন তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের যে তথ্য গণমাধ্যমে উঠে এসেছে, তারপর বেশ কয়েকদিন তিনি কিন্তু দেশে ছিলেন এবং তাকে যদি সরকার আটকানোর ন্যূনতম চেষ্টা করত তাহলে সাথে সাথেই তার অন্তত তার দেশ ত্যাগে একটা নিষেধাজ্ঞা দিতে পারত, আপাতত যতদিন তার বিরুদ্ধে তদন্তটা চলে। সরকার কিন্তু সেটা করে নাই। অথচ মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট আটকে রেখেছে আজ 9 বছর ধরে। অথচ যে দুটো মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে সেই মামলা দুটোর চার্জশিট অর্থাৎ অভিযোগপত্র এখন পর্যন্ত দেওয়া হয় নাই, কিন্তু তারপরে তাকে গ্রেফতার করে 22 মাস কারাগারে রাখা হয়েছে এবং তার পাসপোর্ট 9 বছর ধরে আটকে রাখা হয়েছে যাতে তিনি বিদেশ যেতে না পারেন, চিকিৎসার জন্য যাতে তিনি বিদেশ যেতে না পারেন। তো ওই ক্ষেত্রে আপনার তদন্ত কোথায় গেছে? দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টা কোথায় গেছে? নাকি ওবায়দুল কাদেরের এটা একটা ইগো সমস্যা, কারণ পরপর 2 বার ডাকসুতে নির্বাচন করে মাহমুদুর রহমান মান্নার কাছে হেরে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেভাবে বেনজিরকে ক্লিনচিট দেবার জন্য উঠে পড়ে লেগেছিলেন, একইভাবে আসাদুজ্জামান মিয়াকে ক্লিনচিট দেবার জন্য সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও নেমে গেছেন।
ওবায়দুল কাদের বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি, তার ব্যাপারে কি করে জানবো? সরকারের নজরে আসার আগে সরকার কিভাবে ব্যবস্থা নেবে? যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে ব্যবস্থা নিয়েছি। আপনার নজরে আসে নাই কেন? আপনার কাছে তথ্য নেই কেন? আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য নেই কেন? আপনারা তাকে ডিএমপি কমিশনার বানিয়েছেন এবং সেই সময় সে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছে, সে দুর্নীতি করেছে, সেই তথ্য আপনাদের কাছে নাই। আপনারা কি এতই অথর্ব? কিন্তু বিরোধী দলের উপরে যখন আপনারা ব্যবস্থা নেন, তাদের উপরে নিপীড়ন চালানোর সময় তো আপনাদেরকে এত অথর্ব মনে হয় না। তাদেরকে গ্রেফতারের সময় তো আপনার গোয়েন্দা বাহিনীকে এত, আপনার পুলিশ বাহিনীকে এত, আপনার র্যাবকে এত অথর্ব মনে হয় না। এই ক্ষেত্রে আপনি অথর্ব হয়ে যান কেন? আসলে আপনি অথর্ব না, আপনি আসলে এই মানুষগুলোকেই পালেন এবং এই মানুষগুলোকেই বেনজির, আসাদুজ্জামান মিয়া, তাদেরকেই আপনারা ওই জায়গাতে বসান। বেনজির এবং আনাকে ক্লিনচিট দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেভাবে মাঠে নেমেছিলেন, এবার আসাদুজ্জামান মিয়ার পক্ষ নিতে ওবায়দুল কাদের ঠিক সেভাবেই মাঠে নেমেছেন। সামনে হয়তো আমরা আরও কয়েকজনকে দেখতে পাবো আসাদুজ্জামান মিয়ার পক্ষে কথা বলতে। এবং এই সরকার এবং সরকারি দলের তো আসলে কোনো চরিত্র নাই, তাদের আসলে কোনো লজ্জা নাই, তাই এইসব দুর্নীতিবাজদের পক্ষ নিতে তাদের একটুও বাধে না। খুনি ফ্যাসিস্টের মনে রাখা উচিত যে সে যাই করুক, সে যে চেষ্টা করুক না কেন, 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং একসাথে তার বিরুদ্ধে কাজ করতেছে, যা অতিক্রম করার সাধ্য তার নাই। কি কি সেই ফ্যাক্টর? প্রথমত, তার ন্যূনতম জনসমর্থন নাই। 95% লোক গত ডামি নির্বাচনে ভোট দিতে না গিয়া তার প্রতি অনাস্থা জ্ঞাপন করছে। 5% লোকের সমর্থন নিয়ে আসে কি আর বেশি দিন টিকে থাকতে পারে? দ্বিতীয়ত, সে এতকাল টিকে গেছে ভারতের বিপুল সমর্থন এবং সহায়তার কারণে। দিল্লিতে মোদির গদি এখন অনিশ্চিত, টলমল করতেছে। মোদি নিজের কথা ভাববে নাকি হাসিনার কথা ভাববে? আগামী 5 বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকার এক ধরনের অস্থিতিশীলতা চলবে। ভারতের পক্ষে আর সম্ভব হবে না আগে শক্তিমত্তা দিয়া এই খুনি ফ্যাসিস্টকে শক্ত হাতে গদিতে বসায় রাখা। আর তৃতীয়ত, দেশের অর্থনীতি অবধারিতভাবে খাদের মধ্যে পড়ে যাইতেছে। এইটাকে ঠেকানোর জন্য যে বিশাল পরিমাণে বৈদেশিক মুদ্রার দরকার, সেটা পাওয়ার সম্ভাবনা শূন্য। 1997 সালে থাইল্যান্ডের রিজার্ভ শূন্যের কোঠায় নামা যাওয়ার কারণে দেশটা যখন গভীর অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে, তখন IMF $17 বিলিয়ন একটা রেস্কিউ প্যাকেজ দিছিল। এরপরে দীর্ঘ 4 বছর লাগছিল অর্থনৈতিক দুরবস্থা কাটাতে। হাসিনাকে কেউ এই পরিমাণে অর্থ দিবে না, দিলেও তার হাতে 4 বছর টাইম নেই। অর্থনৈতিক সংকটের মধ্যে পড়া মানুষের পিঠ ইতিমধ্যে দেওয়ালে ঠেকে গেছে। এতদিন মানুষ পথে নামে নাই, কিন্তু এখন এক্ষুনি হাসিনা তাদেরকে আটকে রাখতে পারবে না। এইবার ভারতের পোশাক কুত্তাগুলি জনগণের বিরুদ্ধে মাঠে নামার সাহস পাবে না। চতুর্থত, আগে টাইমগুলির তুলনায় এই টাইমে মোদী সরকার অপেক্ষাকৃত দুর্বল হওয়ার কারণে আমেরিকা এই অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য ভারতকে ব্যবহার করার যে কৌশল এতদিন চালায় গেছে, সেটা আর তারা সেভাবে চালায় যেতে পারবে না। জয়শঙ্কর তো হুঙ্কার দিত মাঝে মাঝে, তাই না? ইতিমধ্যে সুর পাল্টা মিমিউ করে কইতেছে যে চীনের সাথে তাদের যে সমস্ত অমীমাংসিত বিষয় আছে, আপোষে মীমাংসা করে ফেলবে। ওর সুর কলে ছিল যুদ্ধন্দি, হ্যাঁ, আপোষের সুর নেমে আসছে। আপোষের সুরে কইতেছে যে ভারত চীনের সঙ্গে সীমান্ত বিরোধ সমাধানের প্রচেষ্টা করবে, তাই আমেরিকা কিন্তু বেশ নাকশ হয়েছে। তো যদি আপোষ মীমাংসাই করে, তাহলে আমেরিকা ভারতকে চীনের বিরুদ্ধে কিভাবে দাঁড় করাবে? আবার ইন্ডিয়া কইতেছে ভারতের চীন ঠেকানো কর্মসূচি থেকে সরে আসা উচিত। দেখেন, এখন বলতেছে যে রিসেট করতে হবে রুল অফ গেম, হ্যাঁ, সাউথ এশিয়াতে। সুতরাং চীনকে যদি আমেরিকা ঠেকাইতে চায়, তাহলে নিজেদের সরাসরি মাঠে নামতে হবে। চৌকিদার দেয়া কাজ হবে না, নইলে এই অঞ্চল তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। গত দামি নির্বাচনে আমেরিকার ভূমিকা শেষ পর্যন্ত যাই হোক না কেন, এইবার তার মূল স্বার্থে বড় ধরনের আঘাত লাগতে পারে যদি সে চীনকে মোকাবেলার জন্য নিজে মাঠে না নামে। আমেরিকা কিন্তু হাসিনাকে নির্বাচনের আগে ছাড় দিছিল, কিন্তু আমার মনে হয় না যে একেবারে ছাইড়া দিচ্ছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। তারা বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকারের বিষয়টা ত্যাগ করে নাই বলে আওয়াজ দিতেছে, বলে হ্যাঁ ফিরে আসতেছে। আবার তারা কিন্তু খুব ভালো করে জানে হাসিনার সবচেয়ে দুর্বল জায়গাটা কোনটা, হাসিনার কোন কোন জায়গায় ব্যথা, এটা করলে তারা জানে। এডিটর সাহেব, ওই গানটা আবার একটু দেন, কোন কোন জায়গায় ব্যথা, বান্ধবী সেটা হইতেছে দুর্নীতি। এই খুনি ফ্যাসিস্ট যে পরিমাণে দুর্নীতি করছে বাংলাদেশের 100 বছরের ইতিহাসে, তার তুলনা পাওয়া যাবে না। সব তাজিজের টেটা বিন্দাইয়া আমেরিকা বুঝাই দিছে যে কাটালানির কোন জায়গায় চেপে ধরবে। ডোনাল্ড ভারতের নির্বাচনের পরে এই বিষয়টা খোলাসা করে দিচ্ছে। দেখেন, 5 নাম্বার বিষয় হইতেছে যে খুনি হাসিনা চীনের দরজায় টেকার জন্য হাত পাতলেও চীন ভালো করে জানে যে সে হইল ভারতের 1 নাম্বার কেনা গোলাম। গভীর অর্থনৈতিক সংকটে অন্য কোন উৎস থেকে বড় ধরনের সহায়তার ইঙ্গিত না পাইয়া সে অনন্য পাই হইয়া চীনের কাছে হাত পাচ্ছে। তা না হইলে সে ভারতের সাথে আগের মতোই ঘষ্টাঘষ্টি চালাই দিত। এছাড়া চীন ঠিকই জানে যে এই মাতারি সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন, সুতরাং তার উপরে চীনের দীর্ঘমেয়াদে নির্ভর করার কোনো প্রশ্নই ওঠে না। চীন হয়তো বাংলাদেশে তার প্রভাব অধিকতর বিস্তার করার উদ্দেশ্যে খুনি ফ্যাসিস্টকে স্বল্পকাল ব্যবহার করবে, কিন্তু কোনো অবস্থাতেই তাকে দীর্ঘকালীন মিত্র হিসাবে গণ্য করবে না। খুনি হাসিনার গত 15 বছরের শাসনে এইবারই প্রথম একটা বিশেষ অবস্থা বিরাজ করতেছে। কি অবস্থা? তার মাথার উপরে আর কোন শক্ত অভিভাবকের ছায়া নাই। এরকম একটা বিরূপ অবস্থায় সে আর আগে পড়ে নাই। বৈরী জনগণ, ভয়াবহ অর্থনৈতিক সংকট, অস্থিতিশীল মোদী সরকার, অবন্ধুসুলভ আমেরিকা, সুযোগ সন্ধানী চীন, ঘরের কাছে মায়ানমারের যুদ্ধ, সেন্ট মার্টিনের জনগণকে রক্ষা করতে না পারা ইত্যাদি সামনাসামনি তাকে সাহায্য করার মতো বলিষ্ঠ কোনো হাত না থাকায় সে একটা কঠিন পেজগিতে পড়ছে, যার থেকে সে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। তার দ্রুত পতন এখন অনিবার্য হয়ে উঠছে। 6 মাসেই আওয়ামী লীগ এত চাপে কেন, এই শোনামি। আসলেই তাই।
যেই বক্তব্য তিনি বা তথ্য তুলে ধরেছেন, যে ঘটনা প্রবাহের উপরে তিনি বিশ্লেষণ করেছেন, খুবই প্রাসঙ্গিক। যে আওয়ামী লীগ এত নির্ভর ছিল, একেবারে বলতে গেলে বিএনপি বিহীন, প্রতিদ্বন্দ্বিতাবিহীন, একেবারে নিরঙ্কুশ, সেই তারা দলীয়ভাবে আর স্বতন্ত্রভাবে যেভাবেই হোক না কেন আওয়ামী লীগ 3 ভাগে বিভক্ত হয়ে নির্বাচন করেছে, এটা সবাই জানে। ট্রাক প্রতীক, লাঙ্গল প্রতীক, নৌকা প্রতীক। আর এর বাইরে যারা কিছু আছে চুট্টা ভাট্টা মনে করেন যে জাতীয় পার্টি, তো তারাও আসলে আওয়ামী লীগ, মূলত বড় আকারের আওয়ামী লীগ। তো এত নিরঙ্কুশ থাকার পরেও তিনি বলছেন যে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যখন কি একান্তে আলাপ করেন, তখন তারা আসলে খুবই হতাশ এবং তাদের বেদনা ভারাক্রান্ত মুখ তিনি দেখতে পান। কেন দেখতে পান? তার কয়েকটি বড় বড় ঘটনা সেখানে তিনি এনেছেন। যেমন আনারুল আজিম, আনার, বেনজির এবং আজিজ কাণ্ডে পুরো দল কিন্তু আসলে একটা ঝাঁকুনির মধ্যে পড়েছে। যে তাদের যে দুর্নীতির চিত্র সেটা ভয়াবহ। যে এই শত শত কোটি টাকা তাদের তহবিল থেকে বিভিন্ন প্রান্ত থেকে বের হয়ে আসছে, তাতে কি এদেরকে দল থেকে অস্বীকার করা যায়? বলা যায় যে আনারের দুর্নীতি শুধু আনারের, আজিজের দুর্নীতি শুধু আজিজের, বেনজিরের দুর্নীতি শুধু বেনজিরের? না, বলা যায় না। এবং বলা যায় না বলেই দেখেন যে একদিকে বেনজিরের বিষয়টা যেমন চাপা দেওয়া সম্ভব হয়নি, আবার বেনজিরকে ওন করা বা বেনজিরকে দেশে রাখাও সম্ভব হয়নি, যার কারণে কিন্তু বেনজির আজকে ধরাছোঁয়ার বাইরে। কেননা এক বেনজিরকে টানতে গেলে ছোট ছোট অসংখ্য বেনজির সামনে এসে হাজির হবে, তো সেটা আরো বিব্রত করা হবে। ফলে এখন এমন একটা পরিস্থিতি, যেই পরিস্থিতি মোটামুটি খোলাসা হয়ে গেছে। দলের ভিতরেও এটা নানামুখী আলোচনা চলছে। তাহলে দলের জন্য যারা এত ত্যাগ তিতিক্ষা দিচ্ছে, তাহলে দিন শেষে তারা কি পাচ্ছে? দিনকে দিন এই যে টানা 15 বছর শেষে আউটকামটা কি? দল কি খুব ভালো অবস্থায়? দল কি খুব শক্ত অবস্থায় থাকলো? দলকে নিয়ে কি গর্ব করার মতন কিছু থাকলো? না, থাকলো না। বিএনপির ব্যর্থতা নিয়ে বলা যেতে পারে, এখন যেমন তারা বলতেই পারে বিএনপি দলের রদ বদলের মধ্যে দিয়ে বিএনপি আরো ক্ষয় হবে, সুতরাং একটা উল্লসিত না। বিএনপির ক্ষয়, তার বিপরীতে কি আওয়ামী লীগের জয় হচ্ছে? এটা কি কেউ আওয়ামী লীগের যারা সত্যিকার ভালোবাসেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন? না, বলতে পারবেন না। তারপরে দেখেন নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, লাগামহীন, এর কোনো কন্ট্রোলটাই নেই। এটাও কি দলের জন্য খুব স্বস্তিকর? না। কেন? দল যারা করেন, আওয়ামী লীগ যারা ভালোবাসেন, শুধু তো আওয়ামী লীগের মুষ্টিমেয় যারা সুবিধাভোগী শুধু তারাই না, তাদের প্রতি নিবেদিত অসংখ্য নেতাকর্মী আছে সারা বাংলাদেশে যারা সত্যিকার অর্থে অন্তর দিয়ে আওয়ামী লীগকে ভালোবাসে। তো তারা যখন নাকি দারিদ্রের কাছাকাছি, যখন দ্রব্যমূল্যের এই ধরুন উল্লম্ফনে যখন কি নাজেহাল অবস্থা, তখন তো তাদেরও ভালো লাগে না। তখন তারা তাদের ভিতর থেকে প্রশ্ন আসে যে আমার দল কোথায়? আমার সরকারের এই অবস্থাটা কেন? আজকে তো সংহত থাকার অবস্থা, তো এই অবস্থায় কেন? এটারও কোনো কিন্তু জবাব নেই। তারপরে বড় আকারে তারা প্রতিনিয়ত দেখছে যে খেলাপি ঋণ বেড়েই চলছে। আর খেলাপি ঋণ কারা? এটা কি সাধারণ মানুষ? এটা কি আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের ঋণ? না, এটা তো বড় বড় ঋণ খেলাপি এবং এমন সব বড় বড় সব হোমলা চোমরা মাফিয়ারা যারা ক্ষমতার চারপাশে ঘুরছে, অথচ তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর তাদের কারণেই ঋণ খেলাপি বাড়ছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ না, বাড়ছে না এবং একটা সংকটে আছে। এই সংকটের কারণে মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্যের দাম বেশি। তাহলে কবে এটা কন্ট্রোলে আসবে? কোনো লক্ষণ আছে? সেই লক্ষণও কিন্তু নেই। প্রবাসী আয় কি বাড়ছে? বাড়ছে না, বরং দিনকে দিন ঝাঁকুনি খাচ্ছে। যে রপ্তানি আয় সেটাও কিন্তু কমে যাচ্ছে। যেখানে ব্যবসায়ীরা নিজেরা শঙ্কার মধ্যে আছে, নিজেরাই একটা অস্বস্তির মধ্যে আছে, সেখানে বাড়তি যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ বাড়বে তার লক্ষণটা কোথায়? লক্ষণ তো নেই। তারপরে এই যে উপজেলা পরিষদ নির্বাচন ক্ষমতায় আসার পর, উপজেলা পরিষদ নির্বাচন নেওয়ার পরে দেখা গেল যে সমস্ত জায়গায় এমপিদের কর্তৃত্ব, তারা কারো কথা শুনছে না, দলের কথা শুনছে না, এমপিদের রাজত্ব। এই লেখাতেও তিনি বলছেন যে এটা হচ্ছে একটা এমপি তন্ত্র প্রতিষ্ঠা হয়েছে দেশে, যাদের বাইরে আর কেউ নেই, তাদের অধীনে উপজেলা, থানা, ইউনিয়ন, প্রশাসন, পুলিশ সবকিছু। এই এমপি তন্ত্রের সঙ্গে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির কি মিল আছে? মিল নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কি সম্পর্ক স্বাভাবিক হলো? খুব একটা মনে করা যায় যে নির্বাচন আগে তারা অনেক চাপ দিয়েছিল, এখন চাপ নেই। কিন্তু কি হলো? ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক স্বাভাবিক করতে এসে তারা আজিজের উপরে স্যাংশন দিয়ে বসলো। ডোনাল্ড ট্রাম্প সফর শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে গেল, তারপরেই চলে আসলো জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা। এই ঘটনা কি প্রমাণ করে যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগুচ্ছে? না, এগুচ্ছে না। তার মানে হচ্ছে অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নের কিন্তু মীমাংসা হচ্ছে না এবং সংকটের কিন্তু সমাধান হচ্ছে না। তো সব মিলিয়ে কিন্তু যে পরিস্থিতি এখন, যে দল এখন কোন দিকে যাবে, সরকার কিভাবে চলবে এবং সবকিছু নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা, মানুষকে উদ্বুদ্ধ করার মতন এমন কোনো কর্মসূচি আছে কিনা, এমন কোনো পরিকল্পনা আছে কিনা, সাধারণ মানুষ বুঝবে যে না, এই আওয়ামী লীগের উপরই আমি ভরসা করতে পারি, তেমন কিছু আছে কি উপাদান? আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু সাধারণভাবে খুঁজে পাচ্ছে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।